আমাদের সব কাজ যে একেবারে নির্ভুল এমন না, আমরা যে ফেরেস্তা এমন না, আমাদের পাঁচ আঙ্গুল সমান না, ভালো মন্দ মিলেছিল, কিন্তু উই ডিড মাচ বেটার দেন হোয়াট দে আর ডুইং ইট কারেন্টলি। এবং আগে ইউনূস সরকার দেশটাকে একেবারে রসাতলে নিয়ে যাচ্ছে, মানুষ হাহাকার করতেছে। সরকার বাদুররা কেন এটা দেখেন না? মানুষ হাহাকার। একটা দিনমজুরকে বলেন, একটা রিক্সাওয়ালা বলেন, 99% শেখ হাসিনার প্রতি এত আগ্রহ কেন? এত আগ্রহ মূলত এই যে ইউনূস সরকার আর এখন তারিক সরকার, এই 6 মাসে এরা টোটালি ফেল। এই ফেল হওয়ার জন্যই মানুষ আপনার শেখ হাসিনার দিকে মুখিয়ে আছে। যদি ওনারা ফেল না করতেন, ভালো কাজ করতেন, তাহলে শেখ হাসিনা আর ভুলেই যেত। ওরা ভুলছে না কেন? দেখেন, আওয়ামী লীগের ঘরানার লোক যতটুকু শেখ হাসিনা, তার থেকে বেশি সাধারণ দিনমজুর, রিক্সাওয়ালা, এই গরিব কৃষক, আপনার এদের আগ্রহ শেখ হাসিনার ফিরে আসার জন্য। কারণ এরা বড় কষ্টে আছে। তারা মনে করে শেখ হাসিনা আসলে পরে তাদের এই কষ্ট, তাদের নির্যাতন দূর হবে। শেখ হাসিনা হ্যাজ বিকাম এ সিম্বল অফ দেয়ার সেলভেশন। তাদের মুক্তির অন্যতম শ্রেষ্ঠ নায়ক হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছেন এই সরকারের অপকর্মের জন্য, এই সরকারের আপনার নির্যাতনের জন্য। কারণ এরা, এই সরকার হিংসা বিদ্বেষ এইসবের উপর বেশ করে কাজ করছে। এইটা দেশের মঙ্গল হবে, তাদের মঙ্গল হবে না। তাদের অবস্থা এখন মানুষ রাগ করতেছে। আমি প্রায় বলি অ্যাঙ্গার লিডস টু ডেঞ্জার। সুতরাং এখন মানুষ রাগ করছে, কিছুদিন পরে এটা ডেঞ্জারে রূপ নিতে পারে। আমার ভয় হয় সেটা, দেশটা আরো রসাতলে যাবে। ইন্ডিয়াতে তো আমাদেরকে যেতেই হবে, আমার প্রতিবেশী দেশ, আমার উনি সাথে। ইন্ডিয়াতে একটি ইস্যুর উপর না যাবেন, এইটা আই ডোন্ট নো কি ধরনের ওনাদের নীতি। এটাতে খুব লাভ হবে না। কারণ ইন্ডিয়ার সাথে আমাদের বহুপাক্ষিক সম্পর্ক, ইস ইজ ওয়ান ইস্যু। কিন্তু উনি গেলে, যেটা ইন্ডিয়া ভারতীয় হাইকমিশন বলেছে, যে দুজন যদি আলাপ করেন, দুজনের রাজনীতিবিদ, তাহলে হয়তো কিছুটা আপনার নমনীয় অবস্থা হবে। এখন তো আমার দেশে একদল যুদ্ধ করতে চায়। এই যুদ্ধ আমাদের সক্ষমতা নাই। আর যুদ্ধ করে দেশের মঙ্গল হবে না। আমাদের অর্থনীতি অত শক্ত অবস্থানে নাই যে আমি যুদ্ধ করতে পারবো। হ্যাঁ, সুতরাং ওইসব আপনার আহামরি কথা বলে লাভ নাই। বরং বাস্তবতায় আসা উচিত। ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রাখতেই হবে, চায়নার সাথে সুসম্পর্ক রাখতেই হবে, আমেরিকার সাথে, ইউরোপিয়ানদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এই জিনিসটা তাদের উপলব্ধি করা উচিত। ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি। আর ইন্ডিয়া যদি আমাদের সাথে কোনো সম্পর্ক, তার কোনো ক্ষতি নাই। আমি ইতিমধ্যে বললাম যে তার টোটাল ট্রেড টু বাংলাদেশ ইজ লেস দেন 0.02%। হ্যাঁ, 1%ও না। সুতরাং তার কোনো ক্ষতি না। আমার কিন্তু ক্ষতি আছে। আমার জিনিসপত্রের দাম বাড়বে, আমার হসপিটাল চলে তাদের অক্সিজেনে, আমার আপনার ডিজেল, সবকিছু চলে তাদের ডিজেলে। আমার এই বর্তমানে দেখেন না জ্বালানির কি সমস্যা, এগুলো দিনে দিনে বাড়বে। মানুষ এগুলো সহ্য করবে না, এখনো সহ্য করে আছে। কদিন পরে তারা রাস্তায় নেমে যাবে। আমি এই জন্য আপনার তারিক রহমান সরকারকে আমি সুপারিশ করি যে আপনি শেখ হাসিনার সাথে আলাপ করেন। আপনি দেশে নর্মাল সিচুয়েশন, স্থিতিশীলতা আনয়ন করেন। এবং স্থিতিশীলতা আনার জন্য তিনটে জিনিস আপনাকে প্রথমে উদ্যোগে করতে হবে, নিজের উদ্যোগে। এক, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। দুই, যত মিথ্যা মামলা আছে সবগুলো প্রত্যাহার। আর তৃতীয়ত, বিচার বিভাগের স্বাধীনতা ও স্বচ্ছতা নিন। এইটা করলে পরে কিছুটা স্টেবিলিটি না আসে, তাহলে কেউ বিনিয়োগ করবে না, কোনো চাকরি হবে না, মানুষ না খেয়ে দুঃখে দুঃখে মরবে। এখন ইন্ডিয়া এই যে আপনি যে বললেন, যেটা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, শেখ হাসিনার সাথে কথা বলা, আপনার কি অভিজ্ঞতা কি বলে, এরা কি করবে সেটা? সহজে ওনারা রাজি হবেন না। কারণ রাজি ইটস নট ইজি ফর, কারণ তাদের যারা সহযোগী প্রতিষ্ঠান, যেমন বিএনপি, আপনার কি বলে যে জামাত, এনসিপি, ওরা বাধা দিবে। কিন্তু ওরা বাধা দিলে আপনার তারিক জিয়া সরকারের স্থায়িত্বটা কমে যাবে। তারিক জিয়া সরকার যদি অনেকদিন সরকারে থাকতে চান, তার টেনিয়রটা কমপ্লিট করতে চান, তাহলে তিনি দেশে স্বাভাবিক অবস্থা সৃষ্টি করতে হবে। ওদের কথায় উনি কান না দিয়ে এই নিষেধাজ্ঞা এগুলো প্রত্যাহার করে অংশীদারিত্বমূলক সরকার ব্যবস্থা, তাহলে হয়তো তিনি সম্মানের সাথে বিদায় নেবেন। আর নতুবা কি হবে আমি জানি না। আমার ভয় হয় একটা আরো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় কিনা। এটা আওয়ামী লীগের লোক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে না, ওনারাই করবেন, সাধারণ নাগরিকরাই করবে। গভর্নমেন্ট মোটেই প্রস্তুত ছিল না শেখ হাসিনা যে এইভাবে বলবে,
আমি আসবো দেশে, এটা মোটেই প্রস্তুত ছিল না। এখন যেগুলো করতেছে শেখ হাসিনা যাতে না আসে, এগুলোর চেষ্টা করতেছে গভর্নমেন্ট। শেখ হাসিনা যে ডিসিশন নিয়েছেন, আমি ওনাকে যেভাবে চিনি, উনি যেটা সিদ্ধান্ত একটা করেন, উনি খুব ডিটারমিনেট লেডি। উনি দেশে আসার সুবিধা অসুবিধা দুটো বলি। ওনার এই বক্তব্যের পরে সারা আওয়ামী লীগ গণনার লোকরা একেবারে চাঙ্গা হয়ে গেছে, অত্যন্ত উৎসাহী। তারা অনেকে এক পায়ে দাঁড়িয়ে ওনাকে রিসিভ করার জন্য। 1981 সালে উনি যখন ঢাকা আসছিলেন, সারা এয়ারপোর্টটা আর অন্য লোক ছিল না, ওনার দলবলই ছিল। আপনার 2008-এও উনি জোর করে দেশে গেলেন, সরকার বহুভাবে আটকাতেন, গিয়ে জেলে ঢুকলেন। কিন্তু উনি যা চায় তাই করেন। এখন অবস্থা ভিন্ন। এখন যদি দেশে আসেন, একটা ভয় আছে। ভয় হচ্ছে গিয়ে তাকে হয়তো এয়ারপোর্টে মেরে ফেলবে। কারণ এই এনসিপি আছে, যে ঘুষ খেয়েছে যে ছেলেপিলেরা, তারাও তাকে মারতে চায়, কারণ উনি আসলে তাদের অবস্থা খারাপ, এই সন্ত্রাসীদের অবস্থা খারাপ। জামাত ইসলামের কিছু উগ্রপন্থী লোক আছে, আর বিশেষ করে পাকিস্তানের বিভিন্ন গুপ্তচর বাহিনী, তারা ওনাকে মারতে চাইবে। সুতরাং অনেকে একে মারতে চাইবে, কিন্তু মারলে তারেক রহমান সরকারের খারাপ অবস্থা। আপনার মনে আছে, আমি এটা আগেও বলেছি, সেটা হচ্ছে ফিলিপিনের অপোজিশন লিডার ছিলেন সেনেটর অকিনো। উনি স্বদেশে গেলেন, এয়ারপোর্টে তাকে গুলি করে মেরে ফেললো। কিন্তু মারার পরে আন্দোলন এত বিকট হলো যে মার্কোসের মতো একটা শক্তিশালী আপনার ডিক্টেটর, সে দেশ থেকে পালাতে হলো, তার পতন হলো। আর এই অকিনোর বউ করাজিন অকিনো প্রেসিডেন্ট হলেন। আমাদের দেশে সেমন অবস্থা হতে পারে। দ্বিতীয়ত, এই জন্য আপনার তারেক রহমান সরকারের দায়িত্ব হবে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখা। হ্যাঁ, বাঁচালে পরে একটা হলো উনি জেলে নিয়ে যাবেন, বিচারের যত কাঠগোড়ায় নিবেন, এইটাতে দীর্ঘমেয়াদী তিনি অনেকদিন থাকতে পারবেন। আর যদি শেখ হাসিনা মেরে ফেলে, তিনার স্থায়িত্ব কিন্তু খুব কমে যাবে। সুতরাং তিনি যদি অনেকদিন থাকতে চান, তাহলে আপনার শেখ হাসিনা প্রোটেকশন দিতে হবে। আর আমার মনে হয় না শেখ হাসিনা প্রোটেকশন ছাড়া যাবে। সেকেন্ডলি, শেখ হাসিনা যদি ঢাকায় গিয়ে মারা যান, তাহলে তিনি অমর হয়ে যাবেন, ইতিহাসের উজ্জ্বল নাম থাকবে যে দেশের জন্য এমনি জীবন দিয়েছেন। আর এটা হবে, কারণ আমাদের তো মৃত্যু হবে, আজ নয় কাল পরেই আমরা মৃত্যু মুখ, আমরা বিশ্বাস করি আমাদের মৃত্যু হবে। বিদেশে মৃত্যুর থেকে দেশে যদি মৃত্যু হয়, এটা অনেক গর্বের বিষয়, অনেক আনন্দের বিষয়। ওনার বাপ মনে আছে, বাপ পাকিস্তানে তাকে ফাঁসি দিয়েছিল। উনি তখন ওদের বলছিলেন যে মা, তোমরা মেরে ফেললে আমাকে আমার লাশটা দেশে পাঠিয়ে দিও। আল্লাহর কি মেহেরবান, এই ফাঁসির হুকুম টুকুম সব বাদ দিয়ে উনি কবরগাহ তৈরি হয়, কিন্তু উনি আপনার দেশের রাষ্ট্রনায়ক, প্রথম সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে অত্যন্ত সম্মানের সাথে ফিরে আসেন। শেখ হাসিনার ক্ষেত্রে তাই হয় কিনা, তারা তাকে ফাঁসির আদেশ দিয়েছে, তিনি হয়তো আপনার দেশে ফিরে আসবেন বীরের বেশে, দেশ রাষ্ট্রনায়ক হিসাবে দেশকে এই জ্বালাতন থেকে মুক্তির জন্য। তা আমি এটা বিশ্বাস করি, এবং এই জন্য শেখ হাসিনা ডিসিশন নিয়েছেন। আমি মনে করি শি উইল, এবং এর মধ্যে যে অনেক পরিবর্তন না হতে পারে এটা কোনো নেই। আমার ধারণা অনেক অনেক পরিবর্তন এই সময়ের মধ্যে হবে। আপনি যে কথা নিরাপত্তার যে কথাটা বললেন, এটা কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট গুলা, বাংলাদেশ গোয়েন্দা সংস্থার রিপোর্টে আছে যে অলরেডি নেপাল হয়ে পাকিস্তানি কয়েকজন জঙ্গি বাংলাদেশে ঢুকছে, তারা শেখ হাসিনা আসলে তারা কিল করবে। এইটা রাশিয়ান তো, এইটা দেখেন, এই গত জুলাই আন্দোলনে যেটা আমাদের তৎকালীন হোম অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব বলেছিলেন যে 7.62 দিয়ে অনেক লোক মারা হয়েছে। পুলিশ খুব মারে নাই, কারণ পুলিশের কাছে সেই অস্ত্র ছিল না। হ্যাঁ, তারা লাইভ বুলেট ইউজ করেনি, তারা সাউন্ড এবং ওয়াটার বুলেট ইউজ করেছে, রাবার বুলেট, তাতে মানুষ মরে না। কিন্তু কোনো এই সন্ত্রাসীরা যারা হায়ার, ভাড়াটিয়া সন্ত্রাসীর অধিকাংশ লোকরে মারে। সেই কারণে ইউনূস সরকার এই কোনো অনুসন্ধান করতে দেয়নি, না করেই তাদের কবর দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এমন, এবং সাখাওয়াত সাহেব একটা ইন্টারভিউতে বলেছেন যারা মেরেছে তিনি এটা অনুসন্ধান করার জন্য বারবার সরকারকে বলেছিলেন, কিন্তু সরকার রাজি হয়নি। তিনি বলেছেন এরা যদি ইন্ডিয়ান লোক হতো, তাহলে ইউনূস সরকার নিশ্চয়ই ইনভেস্টিগেশন করতেন। হয়তো এরা ইন্ডিয়ান লোক না, সেই জন্য উনি করতেন। ইউ নেভার নো। আমাদের দেশে এখন সন্ত্রাসী তৎপরতা খুব বাড়ছে। আপনার নতুন সরকার এক সন্ত্রাসী সব কনভিক্টেড সন্ত্রাসী ছেড়ে দিয়েছেন, তাদের ওয়েপন দখল করার সুযোগ করে দিয়েছেন। দখল করার পর সেই ওয়েপন রিকভার করাই কোনো ইচ্ছাও নাই। সেই 464 থানা দখল করে তারা সব ওয়েপন নিয়ে গেছে। তারপরে পাকিস্তান থেকে শিপ লোড অফ ওয়েপন আসছে, এগুলো ওনারা আটকান নাই, এগুলো ইন্সপেকশনও করেন নাই।
দেশে ওয়েপন ছড়াছড়ি, আর এর কারণেই দেখা যাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইদানিং খুব হইচই করতেছে। তো দেশে সন্ত্রাসী বাড়ছে, সুতরাং দেশে ভয়ের যথেষ্ট কারণ রয়েছে। সিকিউরিটি ইজ এ থ্রেট ইন দেওয়া, শুধু শেখ হাসিনার জন্য, যে কোনো নাগরিকের জন্য এখন আপনার সিকিউরিটি ইজ এ প্রবলেম, কারণ আমাদের দেশের জিহাদি তৎপরতা খুব বাড়ছে। জাতিসংঘের একটা রিপোর্ট কয়েকদিন আগে বলছে বাংলাদেশ, জাতিসংঘের রিপোর্টে কয়েকদিন আগে বলা হয়েছে আল কায়দা নেটওয়ার্ক বাংলাদেশে গড়ে উঠছে। I think it is likely, কারণ আমরা যেগুলো দেখতেছি যে আল কায়দা, ISIS, এটা বিভিন্ন ইন্টারন্যাশনাল সন্ত্রাসীর তৎপরতা বেড়েছে, তারা ডিমনস্ট্রেশন করতেছে। এই সপ্তাহে তারা দেশে আপনার ইনডক্ট্রিনেশন সেশন করবে, কিছু ট্রেনিং সেন্টার হয়েছে বলে শুনেছি। জাতিসংঘ ঠিকই বলেছে, এই জন্য সরকারের সজাগ হওয়া উচিত, কারণ সন্ত্রাসীরা কোনো সরকারের ভক্ত না, কোনো রাষ্ট্রের তারা ভক্ত না, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না, তারা শুধু অনিষ্ট করতে জানে। সেই জন্যই সন্ত্রাসের বিরুদ্ধে সব লোক সরকারকে, তারিক জিয়া সরকারকে এই ব্যাপারে সজাগ হওয়া উচিত বলে আমি মনে করি। এই তাদের রিপোর্টটা ছুঁড়ে ফেলে দেওয়া ঠিক না, বরং এটার উপর খুব নজর দিয়ে সন্ত্রাস দমনে উদ্যোগী ব্যবস্থা নেওয়া উচিত। এখন ভারতে শেখ হাসিনার নিরাপত্তাটা সুরক্ষিত, তারা এজ এ প্রাইম মিনিস্টার বা এক্স প্রাইম মিনিস্টার হিসেবে যে নিরাপত্তা দেওয়ার দরকার সেটা তারা দিচ্ছে তাকে। আপনি কি মনে করেন শেখ হাসিনা যদি স্টার্ট করেন বাংলাদেশের উদ্দেশ্যে, তারা সেই নিরাপত্তাটা দিয়ে আনবে? আমি সেটা বলতে পারবো না। ভারতের কাছে যখন শেখ হাসিনাকে উনি হস্তান্তর করেন অত্যন্ত সম্মানের সাথে, তখন ভারতকে বলেছিলেন যে এখানে তার নিরাপত্তা একটু বিঘ্নিত হচ্ছে, সুতরাং আপনারা তাকে আশ্রয় দেন। তখন ভারত রাজি হয়। সুতরাং ভারত বর্তমানে ওনাকে ফুল প্রোটেকশন দিয়ে যাচ্ছে, কারণ ভারতেও আপনার সন্ত্রাসীরা আছে, তারা ফুল প্রোটেকশন দিয়ে যাচ্ছে। বাংলাদেশে যদি যখন আসেন, তখন বাংলাদেশের সরকারের দায়িত্ব হবে ওনার প্রোটেকশন, তখন তো ভারতীয় সরকারের এটা দায়িত্ব হওয়ার কথা না। সুতরাং বাংলাদেশে আসলে তারেক রহমান সরকারের দায়িত্ব হবে শেখ হাসিনার ফুল প্রোটেকশন দেওয়া। বাংলাদেশে এক্স ইন্ডিয়ান হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, বীণা সিকরি, এরা সম্প্রতি কয়েকটা ইন্টারভিউতে বলেছে যে সরকারের ভিতরে পাকিস্তানপন্থীদের বাধার কারণে তারেক রহমান ভারতে যেতে পারছেন না। ইট ইজ ভেরি মাচ পসিবল। হ্যাঁ, পাকিস্তান তো ভারতের জাত শত্রু, যারা চাইবে না বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক হোক, তারা বিভিন্নভাবে বাধার সৃষ্টি করার, এটা স্বাভাবিক, ইট ইজ নাথিং নিউ। সুতরাং পাকিস্তান তো এক পায়ে দাঁড়িয়ে, আর বাংলাদেশের যে রসাতলে যায় পাকিস্তান খুশি হবে। পাকিস্তানের মাইন্ডসেট আমরা যেটা জানি, তারা মনে করে বাঙালি হলো গোলামের জাতি। আমরা যখন পাকিস্তানে ছিলাম, আমরা একসময় এক পাকিস্তানে বিশ্বাস করতাম, খুব জোরালো অবস্থান ছিল আমাদের এক পাকিস্তানে যখন বসবাস করলাম, তখন দেখলাম ওরা তো আমাদের মানুষই মনে করে না, আমাদের তো আপনার কৃতদাসও মনে করে না। তারা মুসলমান হইতে পারে, কিন্তু তারা আমাদের মানুষই মনে করে না। সুতরাং পাকিস্তান চাইবে বাংলাদেশের ক্ষতি হোক। তারা বরং খুব চিন্তিত ছিল যে বাংলাদেশ তাদের থেকে অনেক ভালো করে ফেলেছে, তারা তো একটা মোটামুটি দেউলিয়ার দেশ। এখন বাংলাদেশও মনে হচ্ছে পাকিস্তানের লাইন ধরে দেউলিয়া হওয়ার পথে চলেছে। পাকিস্তানের সাথে সুসম্পর্ক করে আমাদের খুব উন্নয়ন হবে বলে আমার মোটেই আমার বিশ্বাস হয় না। খলিলুর রহমান আমেরিকান মানুষ, তিনি কি এটা কোনো একটা বাধা তৈরি করে রাখছেন মনে হয় আপনার? ডক্টর খলিলুর রহমান খুব স্মার্ট লোক, উনি নিজের জন্য সবকিছু করতে পারেন। উনি নিজের তরক্কির জন্য হি ক্যান ডু এনিথিং। তিনি নিজের তরক্কির জন্য দেশ বিক্রি, সরকার বিক্রি করে দিতে পারেন। আর তারেক জিয়া সরকার যদি চলে যায়, ওনার কোনো অসুবিধা নাই। তখন এই যে হোক্স আছে বাংলাদেশে, তারাই উনাকে ডেকে নিয়ে যাবে। হয়তো তারেক জিয়া যদি চলে যায়, ওনার একটা সুযোগ আছে, কারণ উনি দেখেন ইউনূসের লোক হলেন, ইউনূসকে বুদ্ধি দিয়ে তারেক জিয়াকে নিয়ে আসলেন। হি ইজ এ ভেরি স্মার্ট ম্যান, হ্যাঁ, অসম্ভব বুদ্ধিমান, কিন্তু উনি বুদ্ধিটা কাজে লাগান নিজের কারণে, দেশের জন্য না। এই যে তিনি চুক্তি করলেন না জানিয়ে সবাই, দেখেন এই চুক্তিতে দেশের তো মঙ্গল হয়নি, উনার সুবিধা হয়েছে, উনি যথেষ্ট লেভারেজ পাচ্ছেন, লেভারেজ পেয়েছেন। সুতরাং এই তারেক জিয়া সরকার উনার উপর বেশি ডিপেন্ডেন্ট হলে উনি মুশকিলে পড়বেন। বোধহয় এই কারণেই তারেক জিয়া সম্প্রতি উনার এই বন্ধু কে প্রতিমন্ত্রী বানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। And I think this is a good step for him. এটা কি এই হুমায়ুন কবিরকে এই জন্য বলছি, কারণ তিনি হয়তো বুঝতেছেন যে তার জন্য
ইউনো মিস্টার খলিল মে নট বি দ্য বেস্ট। হ্যাঁ, হুমায়ুনকে এই জন্য সবসময় সাথে হাতে রাখেন যাতে উনি খলিল কিছু বিক্রি না করতে পারে। মেবি, হু নোজ। নতুন তথ্যমন্ত্রী আসছে বাংলাদেশে, আন্দালিব রহমান পার্থ, নাজিবুর রহমান মঞ্জুর ছেলে। দেখেন, নাজিবুর রহমান সাহেব তো আমরা জানতাম একজন অত্যন্ত দুর্নীতিপরায়ণ মন্ত্রী ছিলেন সেই এরশাদের। আর উনি এই দুর্নীতির টাকা দিয়ে ছেলে মেয়েকে বিদেশে পড়িয়েছেন, তারা সুন্দর সুন্দর কথা বলেন। আর এই পার্থ সাহেব শেখ হাসিনার ভাগনা বলে তিনি বিয়ে করেছেন শেখ হেলালের মেয়েকে। সেই কারণে উনি আওয়ামী লীগ সবসময় ওনাকে খুব সহায়তা দিয়েছে। এই জন্য উনি অনেক উল্টাপাল্টা বক্তব্য দিলে আওয়ামী লীগ তাকে কখনো কোনো শাস্তি দেয় নাই, তার সবসময় সুখে রেখেছে। তো এই সুখের মধ্যে ওনার ভূতে খিলাচ্ছে, এখন তিনি এই সরকারের মন্ত্রী হয়েছেন। কিন্তু আই ডোন্ট নো, উনি ভালো ভালো কড়া কথা বলতে পারেন, সুন্দর বক্তব্য দেন, হ্যাঁ, কিন্তু আই ডোন্ট নো হোয়াট ওনার দ্যাপটা কি আছে আমার জানা নাই, আমার সাথে ওনার কোনো পরিচয় নেই। ডক্টর মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রী করা হচ্ছে। দিস ইজ এ বেটার চয়েস। মঈন খান একজন সম্মানিত লোক, আমি ওনাকে চিনি। উনি ফিজিক্সের ছাত্র ছিলেন, তারপরে বিদেশে যখন স্কলারশিপ পান, আওয়ামী লীগ সরকার ওনাকে বিদেশে পাঠায়। তখন দেশে ছিল যে লোকজনের পাঠানো হতো না, তিনি তেনার পাসপোর্ট টাসপোর্ট আমরাই করে দিয়েছিলাম তৎকালীন আওয়ামী লীগ। ওনার ভদ্রলোক ছিলেন, এই অত্যন্ত পুরনো আপনার সিনিয়র কি বলে বিউরোক্রেট এন্ড জেন্টলম্যান। সুতরাং আই থিঙ্ক দিস ইজ এ গুড চয়েস। আমলে সেই ব্যুরোক্রেট সিনিয়র জেন্টলম্যান, তার আমলে ৭৪-এর দুর্ভিক্ষ, ওই সময় খাদ্য সচিব ছিলেন তিনি। তার আমলে ৭৪-এর দুর্ভিক্ষ যেটা হয় ওই সময় না, তিনি সেইটা দুর্ভিক্ষ তো একাধিক কারণে। শুনেন, উনি সেক্রেটারি ছিলেন তখন, ফুড সেক্রেটারি ওনার বাবা। বাট যেগুলো ব্লেম ফ্লেম দেওয়া হয়, হি ইজ এ ট্রু ব্যুরোক্রেট, হি ইজ এ গুড ব্যুরোক্রেট। আমার সাথে ঘনিষ্ঠ পরিচয় ছিল। এবং ওনার এই যে মঈন খানের আপনার হলো গিয়ে মঈন খানের মার ভাই, উনি মুক্তিযোদ্ধা, আমাদের ঘনিষ্ঠ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। ওনাকে 14ই ডিসেম্বরে আপনার ওরা সন্ত্রাসীরা আলবদর আল শাম মেরে ফেলে। হি ওয়াজ এ গুড ম্যান। ওনার সাথে আমি মুক্তিযুদ্ধের সময় কাজ করেছি, হ্যাঁ। এবং মঈন খানের আরো আত্মীয় স্বজন, নুরুল, ওনার খালু, দেয়ার অল মানে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। আর ওসমান, ওনার বাবা সরকারি চাকরি করেছেন, পরে অবশ্য আপনার জিয়া সাহেব তাকে কি বানান, ক্যাবিনেট সেক্রেটারি, এবং পরে বোধহয় অ্যাডভাইজার হন, মন্ত্রী হন, হ্যাঁ। বাট ওনার কারণেই যে দুর্ভিক্ষ হচ্ছে আমি এটা বিশ্বাস করি। তখন আপনার যুদ্ধের সময় সব ক্ষেত্রে ধ্বংস হয়ে যায়। আর আমাদের তখন প্রোডাকশন খুব কম ছিল। বিদেশ থেকে আমরা তখন ওই কিসের 481 যত 480 আন্ডারে গম আনতাম আমেরিকা থেকে। হঠাৎ করে আমেরিকা এই যখন খারাপ অবস্থা, তখন গমের জাহাজটা আপনার কি করে ফেলে, ডাইভার্ট করে ফেলে একটি সুতা দিয়ে, যে আমরা কিছু জুট বিক্রি করেছি কিউবাকে এই জন্যে। সুতরাং ওইটা স্কোয়ারলি ওনাকে ব্লেম দেওয়া ঠিক হবে না, ইটস নট রাইট। মঈন খান মন্ত্রী হওয়ার পরে একটা নিউজ আসছে বিভিন্ন জায়গায় যে উনি যৌবনে আর কি নায়িকা ববিতাকে বিয়ে করতে তিনি প্রেস ক্লাবের সামনে একদিন অনশন করেছিলেন। আমি এসব জানি না, আই এম সরি, আই ডোন্ট নো। আমি উনি ওনার ওয়াইফ দুজনকে চিনতাম। তারা যখন বিদেশে আসেন, আমি তাদের বিদেশে যাওয়ার ব্যবস্থা করেছিলাম। এনওসি তখন লাগতো, নো অবজেকশন সার্টিফিকেট। আর তখন আমাদের যিনি ওইখানে ডেপুটি সেক্রেটারি ছিলেন আপনার ডক্টর সাদাত, উনি খুব কড়া লোক ছিলেন, উনি কাউকে এনওসি দিতেন না, হ্যাঁ, বিদেশ যাওয়ার জন্য। তখন মোকাম্মেল হক সাহেব তখন এডুকেশন সেক্রেটারি ছিলেন, উনি সাদতের উপরে কখনো ক্ষমতা দেখাতেন না। তবে ওখানে একজন ছিলেন ডেপুটি সেক্রেটারি খসরুজ্জামান, মুক্তিযোদ্ধা খসরুজ্জামান, সাদত মুক্তিযোদ্ধা। খসরুজ্জামান সাহেব আবার খুব ব্রড মাইন্ডেড ছিলেন, উনি ওইগুলো এনওসি দিয়ে দিতেন। আমি বলতাম, উনি যদি ওই ব্রাঞ্চের না, তো বলতেন যে শুনো মোমেন, হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না, আমি হুকুম দিয়ে দিব, তারপরে আমাকে তারা যদি বিতাড়িত করে দেড় চোখে, বাট আমি দিয়ে দিব। তো এইভাবেই ওই যে কি এসেছিলেন বিদেশে পড়তে। হিজ এ ব্রাইট স্টুডেন্ট, এবং আমার ধারণা যে তার চয়েসটাকে মন্ত্রী বানানোটা ভালো হয়েছে। আজকে বাংলাদেশে বিশেষ একটা দিন, 21শে আগস্ট। এই দিনটাতেই কিন্তু 2004 সালের এই দিনটাতে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেই হত্যা মামলার যারা অভিযুক্ত তারা সবাই খালাস। তারেক রহমান প্রাইম মিনিস্টার,
আর ভুক্তভোগীরা সবাই কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন। এইটাই দেশের জন্য সবচেয়ে দুঃখজনক। দেখেন এই 21শে অগাস্টে আপনার এই সন্ত্রাসের বিরুদ্ধে র্যালি হয়, আওয়ামী লীগের র্যালি, সেইখানে গ্রেনেড হামলা হয়, তাতে 24 জন মারা যায়। হ্যাঁ, আওয়ামী লীগের মহিলা প্রেসিডেন্ট উনিও মারা যান, শেখ হাসিনা আল্লাহর মেহেরবান বেঁচে গেছেন। 370 জনের মতো আপনার কি হয়, ইনজিওর্ড হয়। অনেকেই সারা জীবনে তাদের গায়ের মধ্যে এই স্প্রিন্টার নিয়ে আছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে আপনার এই বাঁচিয়ে ফেলেন, আর আল্লাহর মেহেরবান হয়। হ্যাঁ, এই এই কেসে এই এই যে দুর্ঘটনা ঘটেছে, 24 জন লোক মারা গেছে, 370 জন আহত হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে, গ্রেনেড পাওয়া গেছে। হ্যাঁ, তারপরে যারা দুর্বৃত্ত, যারা এই সন্ত্রাসী কাজ করেছে, তাদের নাম, তাদের সব পাওয়া গেছে। এইসবের পরেও দুঃখজনক যে এই ক্রিমিনালদের সবগুলোকে, আপনি ঠিকই বলেছেন, এগুলোকে রিলিজ করে দেওয়া হয়েছে, আর কেসটাও বন্ধ। মানে বাংলাদেশের এই জন্যেই বাংলাদেশের বিচার বিভাগ হয়ে গেছে একটা হাসি তামাশার প্রতিষ্ঠান, ভেহিকল অফ এক্সটর্শন, ভেহিকল অফ ইন্টিমিডেশন অ্যান্ড করাপশন। এটা খুবই দুঃখ। দেশে বিচার বিভাগ, এই জন্য আমি বলেছি, বিচার বিভাগের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা, এইটা না, দেখেন এইটা যদি না হয়, আমেরিকা বড় শক্তিশালী দেশ, এর বিচার বিভাগ অত্যন্ত শক্তিশালী। আমাদের দেশে বিচার বিভাগটা শেষ, আর এইটা একটা বড় প্রমাণ। এইটাকে একটা কেসে আজকে আমরা খুব দুঃখিত যে এইরকম একটা কেস, যেটা সবাই আমরা জানি ঘটনা ঘটেছে, হ্যাঁ, তারপরে তারা সবাইকে খালাস করে দিয়েছে, আর খুনিকে রাষ্ট্রপ্রধান করে ফেলেছে। এটাও একটা হাস্যস্কর। কবে যে আমরা এই থেকে উন্নত হবে আমি জানি না। আমি তবে আশাবাদী, একদিন না একদিন এই খুনিদের বিচার হবে, দেশের অবস্থার উন্নতি হবে, বিচার বিভাগের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা ফিরে আসবে। আমরা শেষ করবো স্যার। শেষের একটা কথা আপনি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার, যে শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে আসছেন। তিনি হয়তো অমর হবেন, জীবন দিয়ে হলেও এই দেশের মানুষের জন্য, উনি কিছু করার জন্য দেশে দেখুন, উনি শেখ হাসিনার কিছু লস করার কোনো কারণ নাই। শেখ হাসিনা বাপকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, 3টি ভাইকে হারিয়েছেন, আপনার ভাইয়ের বউগুলো হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন, 16 জন পরিবারে হারিয়েছেন। আল্লাহর মেহেরবান, তিনি জীবিত আছেন। তার চাওয়া পাওয়ার এমন কিছুই নাই। তার 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 একমাত্র আগ্রহ হচ্ছে বাংলাদেশের মানুষ। তার বাবার কারণে আমরা স্বাধীনতা পেয়েছি, তার নেতৃত্বে আমরা স্বাধীন, আর এই বাংলাদেশকে সোনার বাংলা করার জন্য বঙ্গবন্ধু চেয়েছিলেন।